আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে 14 নং লেকচারে যুক্ত হচ্ছি। আর আজকের আলোচ্য টপিক হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটি আপনাদের জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়ের একটি অংশ। শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলছি জীববিজ্ঞানের প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়, যাতে আপনারা বইটি সাথে নিয়ে আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে আমার সাথে ক্লাসে যুক্ত হতে পারেন। শিক্ষার্থীরা, আরেকটি তথ্য হচ্ছে আমরা এখন নিয়মিত ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এবং হোমওয়ার্কগুলো আমরা প্রতি শনিবার জমা নিচ্ছি সকাল 9টা থেকে 12টার মধ্যে। আজকেও সেই ধারাবাহিকভাবে সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকেও একটি হোমওয়ার্ক আছে, যেটি আজকের হোমওয়ার্কটি হচ্ছে হোমওয়ার্ক নং 3, যেটি আপনারা দেখতে পাবেন আরও এই ক্লাসের মাধ্যমে, এবং এই হোমওয়ার্কটিও করে আপনারা আগামী সপ্তাহে অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত কক্ষে এসে জমা দিবেন। আসুন তাহলে শিক্ষার্থীরা, যাচ্ছি আজকের আলোচ্য টপিকে। আর আজকের আলোচ্য টপিক হচ্ছে শ্বসনের গ্লাইকোলাইসিস। প্রথমেই বলি শিক্ষার্থীরা, এই অধ্যায়টি যখন আমি শুরু করেছিলাম বারবারই বলেছিলাম যে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং উদ্ভিদের অনেকগুলো শারীরবৃত্তীয় কার্যক্রম বা প্রক্রিয়া এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ের মধ্যে প্রথমে আমি যেগুলো আপনাদেরকে পড়িয়েছি, সালোক সংশ্লেষণ পড়িয়েছিলাম। সালোক সংশ্লেষণের বিভিন্ন পর্যায়গুলো আমি পড়িয়েছিলাম। সালোক সংশ্লেষণে আপনারা জানেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হয় এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংগঠিত করছে শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই সংগঠিত হচ্ছে। এই সালোক সংশ্লেষণের ফলে যে খাদ্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলো প্রস্তুত হচ্ছে, সেই খাদ্যগুলোই শ্বসন প্রক্রিয়ায় জারিত হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটি পড়ে এসেছি, শ্বসনে তার বিপরীত, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। স্থিতিশক্তি কেন বলছি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি যে খাদ্য উৎপন্ন হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, সেটা উদ্ভিদের দেহে সঞ্চিত হয়ে স্থিতিশক্তিতে পরিণত হয়। সেই স্থিতি বা সঞ্চিত শক্তিটাই শ্বসনের ফলে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আবারও বলছি, শ্বসন কি? শ্বসন হচ্ছে এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিশক্তি সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবার আসি, শ্বসন কোথায় ঘটে? শ্বসন উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই দিন রাত 24 ঘন্টা সংগঠিত হয়। আবারও বলছি, সালোক সংশ্লেষণ আমরা পড়েছিলাম এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে সংগঠিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দিনের আলোতে এটি কার্যকর ভূমিকা পালন করছে, যদিও অন্ধকারেও সালোক সংশ্লেষণ সংগঠিত হতে পারে। কিন্তু শ্বসনের ক্ষেত্রে বলছি, শ্বসন উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে সংগঠিত হয় এবং শ্বসন দিন রাত 24 ঘন্টায় সংগঠিত হতে পারে। এবার আসুন শ্বসনের প্রকারভেদ। সেই শ্বসনের প্রকারভেদে রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে স্ববাত আর একটি হচ্ছে অবাত। স্ববাত বলতে বোঝানো হচ্ছে, এখানে বাত দ্বারা আমরা যদি বুঝাই বাতাস অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে স্ববাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয় সেটাকে বলা হয় অবাত শ্বসন। আজকে আমি স্ববাত শ্বসনের গুরুত্বপূর্ণ 3টি ধাপের মধ্যে প্রথম ধাপটি আপনাদেরকে পড়াবো, সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। আবারও বলছি, আজকের আলোচ্য টপিক হলো গ্লাইকোলাইসিস। আমি এতক্ষণ ধরে শ্বসন কোথায় ঘটে, শ্বসনের প্রকারভেদ আসলাম। শ্বসনের প্রকারভেদের মধ্যে বললাম যে স্ববাত এবং অবাত, আর স্ববাত শ্বসনেরই 3টি পর্যায় বা ধাপ, সেগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড হচ্ছে ক্রেবস চক্র, থার্ড হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আজকে যে ধাপটি পড়াবো সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। শিক্ষার্থীরা, আপনাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে গ্লাইকোলাইসিসের রৈখিক ছক এবং বর্ণনা দুটিই আছে। আবারও বলছি, আপনাদের উদ্ভিদ বিজ্ঞান বইতে রৈখিক ছক এবং বর্ণনা দুটিই আছে। আমি রৈখিক ছকের মাধ্যমে আপনাদেরকে বর্ণনাটা বুঝাবো, আর আজকের হোমওয়ার্কেও সেই রৈখিক ছকটাই আমি হোমওয়ার্ক দিয়েছি। আমার ব্যাখ্যা এবং বই থেকে তথ্যগুলো উপস্থাপন দেখে আপনারা আপনাদের হোমওয়ার্ক খাতা উপস্থাপন করবেন এবং কলেজে নির্ধারিত কক্ষে এসে হোমওয়ার্কটি জমা দেবেন। তাহলে চলুন বোর্ডে যাচ্ছি শিক্ষার্থীরা। আলোচ্য বিষয় হচ্ছে গ্লাইকোলাইসিস। জানেন এটা অধ্যায় 9, যেটি উদ্ভিদ বিজ্ঞানের অংশ। গ্লাইকোলাইসিস, প্রথমে আসি গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া, আবারও বলছি, গ্লাইকোলাইসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে বা জারিত হয়ে পাইরুভিক
অ্যাসিড উৎপন্ন হয়। আবারও বলছি, গ্লাইকোলাইসিসে ব্যবহৃত বস্তুটা হচ্ছে গ্লুকোজ, উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড। শিক্ষার্থীরা মনোযোগী হবেন। তাহলে প্রথমেই জ্ঞানমূলকে আসে যে গ্লাইকোলাইসিস কি। গ্লাইকোলাইসিস হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে, মনোযোগী হবেন সবাই, এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেকেন্ড অপশনে আসে যে গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আবারও বলছি, গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হচ্ছে। এখানে ব্যবহৃত বস্তুটি হচ্ছে গ্লুকোজ আর উৎপাদিত বস্তুটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আপনার সংকেত আকারে গ্লুকোজ এবং পাইরুভিক অ্যাসিডের সংকেত শিখবেন, এটি জ্ঞানমূলকে আসে। এবার আসুন এবারে এই গ্লাইকোলাইসিস ধাপে অনেকগুলো এনজাইম ক্রিয়াশীল থাকে। উৎপন্ন এই গ্লাইকোলাইসিস ধাপে 4 অণু এটিপি উৎপন্ন হয়, তার মধ্যে নিট 4 অণু এটিপি উৎপন্ন হয়, তার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, 2 অণু এটিপি থেকে যায়, আর উৎপন্ন হয় 2 অণু NADPH2। আসুন তাহলে প্রথমে বলেছি গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। আর গ্লুকোজ ভেঙে এই পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করার যে ক্রমান্বয়ে যে ধাপগুলো, এটি 9টি ধাপে 9টি পর্যায় দ্বারা বিভক্ত। আমি এখানে এক একটি বিক্রিয়াকে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীরা আবারও বলছি, গ্লাইকোলাইসিস হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। আসুন তাহলে গ্লুকোজের সংকেত C6H12O6। গ্লুকোজ একটি হেক্সোস্টাইড কার্বোহাইড্রেট। হেক্সোস কেন? এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 6। হেক্সোস্টাইড কার্বোহাইড্রেট। গ্লুকোজটি ভেঙে ম্যাগনেসিয়াম হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা এখানে দেখবেন আপনারা এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি একটি অজৈব ফসফেট ছেড়ে দিয়ে এডিপিতে পরিণত হচ্ছে, অর্থাৎ ট্রাই থেকে ডাইয়ে পরিণত হচ্ছে। এই অজৈব ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। আমি রেখাচিত্রের মাধ্যমে আপনাদেরকে বর্ণনাটা বোঝাচ্ছি। আপনাদের বইতে বর্ণনা এবং রেখাচিত্র দুটোই আছে। আমি হোমওয়ার্কে রেখাচিত্রটা দিয়েছি, শিক্ষার্থীরা মনোযোগী হতে বলছি যে বর্ণনা এবং রেখাচিত্র দুটোই আছে। আমি হোমওয়ার্কে আপনাকে রৈখিক চিত্রটিও লিখতে বলেছি। তাহলে গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। এখানে এটিপি একটি অজৈব ফসফেট ছেড়ে এডিপিতে পরিণত হচ্ছে। এখানে কার্যকর ভূমিকা পালন করছে ম্যাগনেসিয়াম আয়ন। শিক্ষার্থীরা এটি একটি একমুখী বিক্রিয়া। এবার 2 নং বিক্রিয়াতে যদি আসি, গ্লুকোজ 6 ফসফেট এক ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। এখানে আমি আলাদা আলাদা রং করে আনার কারণ হলো, এই রঙে রঞ্জিত যেগুলো সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে এনজাইম। এগুলো হচ্ছে এক একটি এনজাইম, আর এগুলো হচ্ছে উৎপাদিত বস্তু। আর এই ম্যাগনেসিয়াম আয়ন এগুলো হচ্ছে এখানে প্রভাবক হিসেবে উপস্থিত থাকছে। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট পুনরায় ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে পরিণত হচ্ছে। এখানেও এটিপি একটি অজৈব ফসফেটকে মুক্ত করে দিয়ে এডিপিতে পরিণত হচ্ছে, আর ফ্রুক্টোজ 1,6 ফসফেট সেই অজৈব ফসফেটটিকে গ্রহণ করে নিচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন, এখানে যে 9টি রাসায়নিক বিক্রিয়া রয়েছে তার মধ্যে 1 নং, 3 নং এবং 9 নং রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে একমুখী, আর বাকি সবগুলো বিক্রিয়া উভয়মুখী। অর্থাৎ উভয়মুখী দ্বারা কি বোঝাচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট থেকে যেমন আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট পাই, তেমনি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকেও আমরা পুনরায় গ্লুকোজ 6 ফসফেট পেতে পারি। উভয়মুখী বিক্রিয়া বা উভয়মুখী চিহ্ন দ্বারা এটাই বোঝায়। কিন্তু আপনি যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফসফোফ্রুক্টোকাইনেজের প্রভাবে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট পাবেন, এটা থেকে পুনরায় আবার ফ্রুক্টোজ 6 ফসফেট পাবেন না। তাই এটি হচ্ছে একমুখী বিক্রিয়া। আপনাদেরকে আবারও বলছি, এটি হচ্ছে একমুখী বিক্রিয়ার চিহ্ন, এটি হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন। এবার আসুন, ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যালডোলোজ এনজাইমের প্রভাবে এটি ছিল 6 কার্বনযুক্ত, এটি অ্যালডোলোজ এনজাইমের প্রভাবে 3 কার্বনযুক্ত 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। শিক্ষার্থীরা আমি এখানে যেটা বলছি, ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট 2 অণু 3 কার্বনযুক্ত
একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অন্যটি হচ্ছে ড্রাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে পরিণত হয়। এখানে আমি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্রমান্বয়ে বিক্রিয়াটি দেখেছি। একই রকম বিক্রিয়া ড্রাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেটেও রয়েছে, সেটি থেকেও এভাবে ক্রমান্বয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে আমি বলেছিলাম সংজ্ঞাতে যে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড আসে, তাহলে আমি এখানে 1 অণু দেখিয়েছি, আরেক অণু এভাবে ক্রমান্বয়ে উৎপন্ন হয়। আপনারা যখন রৈখিক চিত্র হোমওয়ার্ক করবেন আপনারাও একটি বিক্রিয়া দেখালেই হবে, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কর্তৃক প্রবাহিত যে বিক্রিয়াটি সেটাই আপনারা দেখাবেন, ক্রমান্বয়ে যে বিক্রিয়াটি এসেছে। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এটিও উভয়মুখী বিক্রিয়া। এখানে NAD একটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে NADPH2-তে পরিণত হচ্ছে। এরপরে আসুন 6 নং বিক্রিয়াতে যদি আমরা দেখি, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের প্রভাবে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এটিও একটি উভয়মুখী বিক্রিয়া। এখানে ADP বা একটি অজৈব ফসফেটকে নিয়ে ATP-তে পরিণত হচ্ছে। 7 নং ধাপে যদি দেখেন, ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইমের প্রভাবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হচ্ছে। এটিও উভয়মুখী বিক্রিয়া। ইনলেজ এনজাইমের প্রভাবে 8 নং ক্ষেত্রে ফসফাইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। 9 নং বিক্রিয়াতে এসে যদি আপনারা দেখেন, এখানে পাইরুভিক অ্যাসিড কাইনেজের প্রভাবে, এটি একটি এনজাইম, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের প্রভাবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে 1 অণু, যেটি 3 কার্বন যুক্ত। এখানে আপনারা যদি দেখেন 1 2 3 কার্বন, হাইড্রোজেন আছে 3 এর একে 4, অক্সিজেন আছে 1 2 3। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। এটি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখানে ADP আরেকটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP তৈরি করছে। আপনারা যদি ক্রমান্বয়ে রৈখিক চিত্রটা দেখেন, এখানে 2টি ATP খরচ হয়ে যাচ্ছে, আবার এখানে 2টি ATP উৎপন্ন হচ্ছে। ইন টোটালে এই পাশেও 2টি ATP খরচ হবে, 2টি ATP উৎপন্ন হবে, অর্থাৎ নিট উৎপাদন হচ্ছে 4টি ATP, খরচ হয়ে যাচ্ছে 2টি ATP। আর NADPH2 উৎপন্ন হচ্ছে এই পাশে একটি, ওই পাশে একটি, অর্থাৎ মোট 2টি NADPH2 উৎপন্ন হচ্ছে এবং 2টি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আমি আবারও বলছি, গ্লাইকোলাইসিস হচ্ছে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করার প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আজকে আমি যে টপিকটি আপনাদেরকে বুঝালাম তার উপরে ভিত্তি করে আজকে একটি হোমওয়ার্ক হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। শ্বসনের যে ধাপে গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ধাপটির রৈখিক ছক অঙ্কন করো। শিক্ষার্থীরা, যে কোনো প্রশ্নে এখানে আমি উদ্দীপক দেইনি, কিন্তু কিছু না কিছু ক্লু তো অবশ্যই আছে। যেমন আমি বলেছি, শ্বসনের যে ধাপে গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ধাপটির রৈখিক ছক অঙ্কন করো। তাহলে উত্তরপত্রে আপনারা এটা কিভাবে লিখবেন? প্রথমে শ্বসনের যে ধাপ বলেছি জ্ঞানমূলক অংশে, সেই ধাপটির নাম লিখবেন। আমি আপনাদেরকে বলেই দিচ্ছি যে শ্বসনের যে ধাপে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ধাপটির নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা হবে জ্ঞানমূলক। এরপর অনুধাবন অংশে আপনারা গ্লাইকোলাইসিসের সংজ্ঞা লিখবেন। শিক্ষার্থীরা মনোযোগী হবেন। প্রথমে জ্ঞানমূলক অংশে লিখবেন আপনারা, শ্বসনের যে ধাপে গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস। সেকেন্ড অপশনে অনুধাবনে গিয়ে আপনারা লিখবেন গ্লাইকোলাইসিসের সংজ্ঞা। থার্ড অপশনে আপনারা রৈখিক এই ছকটি অঙ্কন করবেন, যেটি এখানে আমি তো উপস্থাপন করেছি, আপনাদের মেইন বইতেও আছে। শিক্ষার্থীরা, শ্বসনের গ্লাইকোলাইসিসের প্রত্যেকটি বিক্রিয়াতে, এখানে যে 9টি বিক্রিয়া আছে, প্রত্যেকটি বিক্রিয়াতে এক একটি করে এনজাইম কার্যকর ভূমিকা পালন করেছে। আমি আগেও বলেছি, গ্লাইকোলাইসিস এমন একটি বিক্রিয়া, সেখানে সব ধরনের এনজাইমই কী করে অংশগ্রহণ করে এবং এটি সাইটোপ্লাজমে সংগঠিত হয়। এটির ক্ষেত্রে অক্সিজেনের তেমন প্রয়োজন নেই, তাই গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত দুটো শ্বসনেই সংগঠিত হয়। তা শিক্ষার্থীরা, আপনারা মনোযোগ দিবেন। গ্লাইকোলাইসিস সংগঠনে 9টি রাসায়নিক বিক্রিয়া, সেই 9টি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে 1, 3 এবং 9 নং বিক্রিয়াটি হচ্ছে একমুখী, আর বাকি 6টি বিক্রিয়া হচ্ছে উভয়মুখী। আমি একমুখী দ্বারা বুঝিয়েছি যে, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে, কিন্তু পুনরায় গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ পাওয়া যাবে না, তাই এটি একমুখী। কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে
ফ্রুক্টোজ 6 ফসফেট যে আমরা পাচ্ছি সেটি থেকে পুনরায় আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট পাওয়া যাবে, তাই এটি হচ্ছে উভয়মুখী। তাহলে শিক্ষার্থীরা আপনারা এখানে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 9টি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে 1 নং এবং 3 নং এবং 9 নং বিক্রিয়াটি হচ্ছে একমুখী, আর বাকি 6টি বিক্রিয়া হচ্ছে উভয়মুখী। এগুলো আপনাদের ক্ষেত্রে জানানোর কারণ হলো এগুলো নৈবিত্তিকে আসে, আপনারা ইনফরমেশানগুলো ক্লিয়ার কনসেপ্টে পড়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে নৈবিত্তিক অ্যান্সার করতে আপনাদের সুবিধা হবে। শিক্ষার্থীরা আশা করি আজকের টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করছি এই দুর্যোগকালীন সময়ে আপনাদের কার্যক্রমকে সচল রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি অনলাইন ক্লাসগুলো দেখেন এবং লাইভ ক্লাসে আমাদের সাথে যুক্ত হন, আমরা আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবে, সেটা আপনাদের জন্যই অবশ্যই ফলপ্রসূ হবে। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।